নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পার্টান ক্লাসেস। স্পার্টান ক্লাসেসে আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা প্রত্যেকেই জানো কি এই চ্যানেলে আমি একটি নতুন সিরিজ স্টার্ট করেছি, যেখানে প্রত্যেকটি ক্লাসে আমরা বিভিন্ন জিকের যে বিভিন্ন টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। ফার্স্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম অ্যানশিয়েন্ট হিস্ট্রি নিয়ে, সেকেন্ড ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে, থার্ড ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ইন্ডিয়ান পলিটি নিয়ে, এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্ট্যাটিক জিকে নিয়ে। তোমরা যারা মিসলেনিয়াস সার্ভিস এবং ক্লার্কশিপের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা প্রত্যেকেই জানো কি স্ট্যাটিক জিকে কিন্তু মোস্ট ভাইটাল টপিক এই মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য, মেনলি হচ্ছে মিসলেনিয়াস সার্ভিসের জন্য। তো সেই জন্য এই ভিডিওটা খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা সবে শুরু করেছো, সবে প্রস্তুতি নেওয়া স্টার্ট করেছো, স্ট্র্যাটেজিকে কী পড়তে হবে জানো না, তাদের জন্য খুব ভাইটাল একটা ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি শুধু কোশ্চেন নিয়ে আলোচনা করব না, তার সাথে সাথে আমি এটাও বলবো কি স্ট্যাটিক জিকে থেকে তোমাদের কি কি পড়তে হবে। আর যারা পুরনো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা রিভিশনাল ভিডিও হতে চলেছে এই ভিডিওটা। তাই যারা একদম নতুন তারা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ না করে, এবং পারলে ছোট ছোট করে নোট তৈরি করে নাও, তাহলে কিন্তু তোমরা আরও বুঝতে পারবে যে তোমাদের কী কী পড়তে হবে স্ট্যাটিক জিকেতে। আর যারা পুরনো তারা এটাকে একটা মক টেস্ট হিসেবেও কিন্তু দিতে পারো। এবং ভিডিওগুলো যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এর আগের যে ক্লাসগুলো হয়েছে সেগুলোর লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে চাইলে সেখানে গিয়ে ক্লাসগুলো দেখতে পারো। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে স্ট্যাটিক জিকে। দেখা যাক ফার্স্ট কোশ্চেন কী আছে। ফার্স্ট কোশ্চেন আছে, হাফ নেলসন এই টার্মটি কোন খেলার সাথে যুক্ত? হাফ নেলসন এই টার্মটি কোন খেলার সাথে যুক্ত? এ হকি, বি বাস্কেটবল, সি রেসলিং, অপশন ডি সুইমিং। তাহলে প্রথমে এখান থেকে এটা বোঝা যাচ্ছে টার্মগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে স্ট্যাটিক জিকে থেকে। বিভিন্ন খেলার সাথে যুক্ত টার্ম থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেকবারই আসে। তাহলে এই হাফ নেলসন এই টার্মটি কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি রেসলিং। অপশন সি রেসলিং হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এই রেসলিংয়ের সাথে যুক্ত আরও কয়েকটি টার্ম সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া যাক। এর সাথে যুক্ত আরও কয়েকটি টার্ম হচ্ছে হেডলক, হোল্ড, হাইভ, সিসার। এই প্রত্যেকটাই কিন্তু এই রেসলিংয়ের সাথে যুক্ত বিভিন্ন টার্ম। এরপরে দেখে নেওয়া যাক বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। ফার্স্ট অপশান হচ্ছে হকি। তাহলে হকির সাথে যুক্ত বিভিন্ন টার্মগুলো হচ্ছে ক্যারি, বুলি, রোল ইন, স্ট্রাইকিং সার্কেল। এই প্রত্যেকটাই হচ্ছে হকির সাথে যুক্ত টার্ম। এখান থেকে আরও একটা কোশ্চেন আসে কি এই বিভিন্ন খেলায় কতজন প্লেয়ার খেলে, এই কোশ্চেনে কিন্তু আসে। যেমন হকিতে একটা টিমে 11 জন প্লেয়ার থাকে। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষায় চলে আসে, বিশেষ করে মিসলেনিয়াস সার্ভিসে কোশ্চেন আসে। এরপরে দেখানো যাক অপশন বি বাস্কেটবল। বাস্কেটবলে যুক্ত বিভিন্ন টার্ম হচ্ছে ফ্রি থ্রো, হেল্ড বল, জাম্প বল, মাল্টিপল থ্রোজ। এগুলো এই বাস্কেটবল টিমে এক একটা টিমে কতজন করে প্লেয়ার থাকে? 5 জন করে কিন্তু প্লেয়ার থাকে বাস্কেটবলে এক একটা টিমে। এরপর হচ্ছে অপশন ডি সুইমিং। এই সুইমিংয়ের সাথে যুক্ত কয়েকটি টার্ম হচ্ছে ক্রল, বাটারফ্লাই স্ট্রোক, ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক। এই প্রত্যেকটা হচ্ছে সুইমিংগুলোর সাথে যুক্ত বিভিন্ন টার্ম। ক্লিয়ার? তাহলে টার্ম এবং এক একটা টিমে কতজন করে প্লেয়ার খেলে এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসে, আমাদের স্ট্যাটিক জিকে থেকে দেখে নিতে হবে। ক্লিয়ার? এরপরে আমরা চলে আসি সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন বলেছে কালকুট। কালকুট কোন সাহিত্যিকের ছদ্মনাম? অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি বিমল ঘোষ, অপশন সি প্রমথ চৌধুরী, অপশন ডি সমরেশ বসু। তাহলে বোঝা যাচ্ছে ছদ্মনাম, বাংলা সাহিত্যের যে বিভিন্ন সাহিত্যিকরা রয়েছে তাদের ছদ্মনাম থেকেও কিন্তু কোশ্চেন আসে। তো আমাদের এই ছদ্মনামগুলো দেখে নিতে হবে।
তাহলে এর সঠিক উত্তর কি? কালকুট। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সমরেশ বসু। অপশন ডি, সমরেশ বসুর ছদ্মনাম ছিল হচ্ছে কালকুট। বাকি অপশনগুলো যেগুলো রয়েছে সেগুলো ছদ্মনামগুলো আমরা দেখে নিই। ফার্স্ট হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু অনিলা দেবী এই ছদ্মনাম নিয়ে লেখালেখি করেছিলেন। অনিলা দেবী ছদ্মনাম নিয়ে লেখালেখি করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে অপশন বি, বিমল ঘোষ। এই বিমল ঘোষের ছদ্মনাম হচ্ছে মৌমাছি। মৌমাছি ছদ্মনাম হচ্ছে বিমল ঘোষের। এরপরে অপশন সি, প্রমথ চৌধুরী। এর ছদ্মনাম কিন্তু ছিল বীরবল। প্রমথ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল। তাহলে ছদ্মনাম কিন্তু আমাদের স্ট্যাটিক জিকে থেকে দেখে নিতে হচ্ছে। তাহলে আমরা কমপ্লিট করলাম হচ্ছে টার্ম খেলার দিক থেকে, তারপরে হচ্ছে বিভিন্ন প্লেয়ারদের সংখ্যা, এবং তারপরে হচ্ছে সাহিত্যিকদের ছদ্মনাম। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলেছে পুলা। পুলা কোন দেশের মুদ্রার নাম? পুলা কোন দেশের মুদ্রার নাম? অপশন এ বতসোয়ানা, অপশন বি ভিয়েতনাম, অপশন সি দক্ষিণ আফ্রিকা, অপশন ডি ডেনমার্ক। তাহলে দেখো মুদ্রা, বিভিন্ন দেশের মুদ্রা আমাদের কিন্তু দেখে যেতে হবে। তাহলে পুলা কোন দেশের মুদ্রার নাম? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ বতসোয়ানা। অপশন এ বতসোয়ানার মুদ্রার নাম হচ্ছে পুলা। তাহলে বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখে নিই আমরা মুদ্রার নামগুলো। প্রথম হচ্ছে অপশন বি ভিয়েতনাম। ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং। ডং হচ্ছে ভিয়েতনামের মুদ্রার নাম। এরপর হচ্ছে অপশন সি দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কিন্তু র্যান্ড। র্যান্ড হচ্ছে দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম। খুব ইম্পর্টেন্ট, ভিয়েতনাম এর মুদ্রার নাম ডং এবং দক্ষিণ আফ্রিকা এর মুদ্রার নাম হচ্ছে র্যান্ড। এই দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসছে, সুতরাং এই দুটো তোমরা ভালো করে নোট করে রাখো। এরপরে অপশন ডি ডেনমার্ক। এই ডেনমার্কের মুদ্রার নাম হচ্ছে ক্রোন। ক্রোন হচ্ছে ডেনমার্কের মুদ্রার নাম। এরপর আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 4, ফাইন ব্যালেন্স। এ ফাইন ব্যালেন্স বইটির রচয়িতা কে? এ ফাইন ব্যালেন্স বইটির রচয়িতা কে? অপশন এ লুইস ফিশার, অপশন বি সলমন রুশদি, অপশন সি রোহিন্টন মিস্ত্রি, অপশন ডি কুলদীপ নায়ার। তাহলে দেখো ইংরেজি সাহিত্যের বিভিন্ন লেখকদের যে রচনা সেগুলো কিন্তু পরীক্ষায় আসে, দেখে যেতে হবে আমাদের। তাহলে এখানে দেখে নেওয়া যাক এ ফাইন ব্যালেন্স বইটির রচয়িতা কে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি রোহিন্টন মিস্ত্রি। রোহিন্টন মিস্ত্রির লেখা বই হচ্ছে এ ফাইন ব্যালেন্স। এ ফাইন ব্যালেন্স এই বইটি 1996 সালে বুকার প্রাইজের জন্য কিন্তু শর্ট লিস্টেড হয়েছিল। ক্লিয়ার? এরপরে দেখে নেওয়া যাক বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। ফার্স্ট হচ্ছে লুইস ফিশার। লুইস ফিশারের দুটো খুব ইম্পর্টেন্ট বই রয়েছে যেগুলো পরীক্ষায় এর আগে এসছে কোশ্চেন, খুব ফেমাস বই। একটা হচ্ছে এ উইক উইথ গান্ধী। এ উইক উইথ গান্ধী এই বইটির লেখক হচ্ছে লুইস ফিশার, এবং গান্ধী অ্যান্ড স্টালিন। গান্ধী অ্যান্ড স্টালিন এই বই দুটোর লেখক কিন্তু লুইস ফিশারের লেখা। তাহলে দুটো বই, এ উইক উইথ গান্ধী আর একটা হচ্ছে গান্ধী অ্যান্ড স্টালিন, এই দুটো বইয়ের লেখকই হচ্ছে লুইস ফিশার। এরপরে দেখে নেওয়া যাক অপশন বি সলমন রুশদি। সলমন রুশদি খুব পরিচিত একটা নাম। তার লেখা একটি বিখ্যাত বই হচ্ছে মিডনাইটস চিলড্রেন। এটা অনেকেই জানে, যারা পুরনো একদম যারা অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছে তারা প্রত্যেকেই নামটার সাথে পরিচিত আছে। সলমন রুশদির লেখা বইয়ের নাম মিডনাইটস চিলড্রেন। এছাড়াও স্যাটানিক ভার্সেস। স্যাটানিক ভার্সেসও কিন্তু তার বিখ্যাত একটি বই, স্যাটানিক ভার্সেস। রিসেন্টলি তার লেখা একটি বইয়ের নাম হচ্ছে নাইফ। যারা কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ছো তারা এই বইটির নাম অবশ্যই শুনে থাকবে। সলমন রুশদির লেখা নতুন বইয়ের নাম হচ্ছে নাইফ। এছাড়াও ভিক্টরি সিটি এই বইটির লেখক কিন্তু সলমন রুশদি, এবং শেম বইটির লেখক কিন্তু সলমন রুশদি। আচ্ছা, আমরা কিন্তু প্রত্যেকেই জানি শেম মানে হচ্ছে লজ্জা। এই লজ্জার লেখক কিন্তু তসলিমা নাসরিন। শেম আর লজ্জা এটা কিন্তু আমরা গুলিয়ে ফেললে হবে না। শেম বইটির লেখক হচ্ছে সলমন রুশদি, লজ্জা বইটির লেখক হচ্ছে তসলিমা নাসরিন। এটা যেন কোনোভাবেই গুলিয়ে না যায়। ক্লিয়ার? এরপরে আমরা চলে আসি অপশন ডি কুলদীপ নায়ার। কুলদীপ নায়ারের লেখা বিখ্যাত কয়েকটি বই, দ্য জাজমেন্ট,
ভীষণ বিখ্যাত একটি বই, দ্য জাজমেন্ট। এছাড়াও বিয়ন্ড দ্য লাইন্স এই বইটির লেখক কিন্তু কুলদীপ নায়ার। এছাড়াও দ্য মার্টিয়ার, ভগৎ সিং এক্সপেরিমেন্টস ইন রেভলিউশন এই বইটির লেখক কিন্তু কুলদীপ নায়ার। ক্লিয়ার? তাহলে ইংরেজি সাহিত্যের বিভিন্ন লেখক এবং তাদের রচনা সম্পর্কে কিন্তু আমাদের দেখে যেতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, আন্না কারেনিনা এই চরিত্রটির স্রষ্টা কে? অপশন এ লর্ড টেনিসন, অপশন বি লিও টলস্টয়, অপশন সি মার্ক টুয়াইন, অপশন ডি ড্যানিয়েল ডিফো। আন্না কারেনিনা এই চরিত্রটি স্রষ্টা কে? তাহলে বিভিন্ন চরিত্র এবং তাদের স্রষ্টা এটা কিন্তু আমাদের স্ট্যাটিক জিকে থেকে দেখে যেতে হবে। প্রত্যেকবার এখান থেকে মিসলেনিয়াসে কোশ্চেন আসে। তাহলে আন্না কারেনিনা এই চরিত্রটি স্রষ্টা হচ্ছেন কে? না লিও টলস্টয়। লিও টলস্টয় হচ্ছে আন্না কারেনিনার চরিত্রটি স্রষ্টা, লিও টলস্টয়। এই লিও টলস্টয় লেখা একটি বিখ্যাত বই হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। ওয়ার অ্যান্ড পিস আমরা অনেকেই নাম শুনেছি, লিও টলস্টয় লেখা একটি বিখ্যাত বই। এবার দেখে নেওয়া যাক বাকি অপশনগুলো। লর্ড টেনিসন, অপশন এ লর্ড টেনিসন, এর সৃষ্ট চরিত্রের নাম হচ্ছে কিং আর্থার। কিং আর্থার হচ্ছে লর্ড টেনিসনের সৃষ্ট চরিত্র। এরপর হচ্ছে অপশন সি মার্ক টুয়াইন। মার্ক টুয়াইনের সৃষ্ট চরিত্রের নাম হচ্ছে টম সয়ার। টম সয়ার মার্ক টুয়াইনের সৃষ্ট চরিত্রের নাম টম সয়ার। ক্লিয়ার? এরপর অপশন ডি হচ্ছে ড্যানিয়েল ডিফো। এই ড্যানিয়েল ডিফো সৃষ্ট বিখ্যাত চরিত্রের নাম হচ্ছে রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখো। রবিনসন ক্রুসো এই চরিত্রটির স্রষ্টা হচ্ছে ড্যানিয়েল ডিফো। ক্লিয়ার? তাহলে আমাদের চরিত্র এবং স্রষ্টা দেখে যেতে হবে। এরপরে কোশ্চেন নাম্বার 6 বলেছে গুরুজি। এই গুরুজি নামে কে পরিচিত ছিলেন? গুরুজি নামে কে পরিচিত ছিলেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি মদন মোহন মালব্য, অপশন সি এম.এস. গোলওয়ালকর, অপশন ডি জয়প্রকাশ নারায়ণ। দেখো এখানটা কিন্তু গুলিয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। গুরুজি আর গুরুদেব, এই গুরুদেব নামে পরিচিত ছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গুরুদেব, নট গুরুজি। আর গুরুজি নামে পরিচিত ছিলেন কে? অপশন সি এম.এস. গোলওয়ালকর। এম.এস. গোলওয়ালকর গুরুজি নামে পরিচিত ছিলেন। রবীন্দ্রনাথ গুরুদেব, এম.এস. গোলওয়ালকর গুরুজি, কোনোভাবে যেন না গুলিয়ে যায়। এরপর অপশন বি মদন মোহন মালব্য। ইনি মহামান্য নামে পরিচিত ছিলেন, মদন মোহন মালব্য। এবং অপশন ডি জয়প্রকাশ নারায়ণ, লোকনায়ক নামে পরিচিত ছিলেন জয়প্রকাশ নারায়ণ। তাহলে বিভিন্ন ব্যক্তিত্ব, বিখ্যাত ব্যক্তিত্ব এবং তাদের উপাধি এগুলো কিন্তু আমাদের দেখে যেতে হবে। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 7, ইগা সোয়াটেক কোন দেশের খেলোয়াড়? ইগা সোয়াটেক কোন দেশের খেলোয়াড়? অপশন এ স্পেন, অপশন বি পোল্যান্ড, অপশন সি সার্বিয়া, অপশন ডি সুইজারল্যান্ড। তাহলে ইগা সোয়াটেক কোন দেশের খেলোয়াড়? অপশন এ স্পেন, অপশন বি পোল্যান্ড, অপশন সি সার্বিয়া, অপশন ডি সুইজারল্যান্ড। তাহলে ইগা সোয়াটেক হচ্ছে অপশন বি পোল্যান্ডের প্লেয়ার, পোল্যান্ড দেশের প্লেয়ার। এবার ইগা সোয়াটেক সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই ইগা সোয়াটেক হচ্ছে একজন লন টেনিস প্লেয়ার। তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে পড়ছো তারা জানো রিসেন্টলি যে ফ্রেঞ্চ ওপেন হয়েছিল, সেই ফ্রেঞ্চ ওপেন, মহিলাদের ফ্রেঞ্চ ওপেন কিন্তু জিতেছে এবার ইগা সোয়াটেক 2024 সালে। ক্লিয়ার? তিনি পোল্যান্ডের একজন প্লেয়ার, একজন লন টেনিস প্লেয়ার ইগা সোয়াটেক। এবার দেখে নেওয়া যাক অপশন এ স্পেন থেকে বিখ্যাত একজন লন টেনিস প্লেয়ারের নাম হচ্ছে রাফায়েল নাদাল। আসতেই পারে পরীক্ষায়। রাফায়েল নাদাল কোন দেশের খেলোয়াড়? তাহলে স্পেনের খেলোয়াড় হচ্ছে রাফায়েল নাদাল, ইনিও একজন লন টেনিস প্লেয়ার। এবার হচ্ছে অপশন সি সার্বিয়া। এখানকার একজন ফেমাস লন টেনিস প্লেয়ার হচ্ছে নোভাক জোকোভিচ। যারা লন টেনিস দেখো তারা প্রত্যেকেই নামটার সাথে পরিচিত, নোভাক জোকোভিচ। ছেলেদের মধ্যে কিন্তু মেন্স সবথেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম উইনার কিন্তু বর্তমানে ইনি রয়েছেন, নোভাক জোকোভিচ। এরপর হচ্ছে অপশন ডি সুইজারল্যান্ডের একজন ফেমাস একজন লন টেনিস প্লেয়ার হচ্ছে রজার ফেডারার। খুব বিখ্যাত নাম রজার ফেডারার, অনেকেই নাম শুনেছ। রজার ফেডারার একটা সময়
কিংবদন্তি, শুধু একটা সময় না, এখনও কিংবদন্তি একজন লন টেনিস প্লেয়ার রজার ফেডারার। ক্লিয়ার? এরপরে আমরা চলে আসি, তাহলে দেখো প্লেয়ার কি কোশ্চেন অ্যারাইজ হচ্ছে এখান থেকে, প্লেয়ার এবং তারা কোন দেশের প্লেয়ার এবং কোন খেলার সাথে যুক্ত সেটা কিন্তু আমাদের দেখে যেতে হবে। এরপর আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 বলেছে এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত। এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এ ফুটবল, অপশন বি হকি, অপশন সি গলফ এবং অপশন ডি হচ্ছে পোলো। এজরা কাপ, তাহলে আমাদের কি দেখে যেতে হবে? বিভিন্ন খেলার ট্রফি এবং কোন খেলার সাথে যুক্ত ট্রফি বা কাপ, এগুলো কিন্তু আমাদের দেখে যেতে হবে স্ট্যাটিক জিকে থেকে। তাহলে এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পোলো। অপশন ডি পোলো, এই পোলোর সাথে যুক্ত হচ্ছে এজরা কাপ। এছাড়াও রাধামোহন কাপ, রাধামোহন কাপও কিন্তু পোলো খেলার সাথে যুক্ত। এবার বাকি অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন নাম্বার এ ফুটবল, ফুটবলের সাথে যুক্ত বিভিন্ন ট্রফি যেগুলো বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে বা আসার চান্স রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি, প্রচুর আছে। শুধু আমরা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে দেখে নেব কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ফুটবল, এর সাথে যুক্ত হচ্ছে ভিলাই ট্রফি, আইএফএ শিল্ড, ডুরান্ট ট্রফি, এফএ কাপ, ডিসিএম ট্রফি, নাগজি ট্রফি, প্রত্যেকটা হচ্ছে ফুটবলের সাথে যুক্ত ট্রফির নাম। এরপরে অপশন বি হকি, হকিতে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আগা খা কাপ, রঞ্জিত সিং কাপ, রঞ্জিত সিং গোল্ড কাপ, বেটন কাপ, নেহেরু ট্রফি, সিন্ধিয়া গোল্ড কাপ, এই প্রত্যেকটা কিন্তু কিসের সাথে যুক্ত? না, হকির সাথে যুক্ত। এবং অপশন সি গলফ, গলফের সাথে যুক্ত দুটো ফেমাস কাপ যেগুলো পরীক্ষা আসে, সেটা হচ্ছে ওয়াকার কাপ এবং রাইডার কাপ। ওয়াকার এবং রাইডার কাপ হচ্ছে গলফের সাথে যুক্ত। তাহলে ট্রফি এবং কোন খেলার সাথে যুক্ত দেখে যেতে হচ্ছে। এরপরে আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলেছে কাজরি কোন রাজ্যের নৃত্যকলা। কাজরি কোন রাজ্যের নৃত্যকলা? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি মণিপুর, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি মহারাষ্ট্র। কাজরি কোন রাজ্যের নৃত্যকলা? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি উত্তরপ্রদেশ। অপশন সি উত্তরপ্রদেশ এর সঠিক উত্তর। কাজরি নৃত্যকলা হচ্ছে অপশন সি উত্তরপ্রদেশ রাজ্যে। তাহলে বিভিন্ন নৃত্যকলা, লোকনৃত্য এবং আদিবাসী নৃত্য এবং সেটি কোন রাজ্যের দেখে যেতে হবে। বোঝা গেল? তাহলে কাজরি হচ্ছে উত্তরপ্রদেশ। এছাড়াও উত্তরপ্রদেশে আরও বিখ্যাত কয়েকটি নৃত্যকলা হচ্ছে নটাঙ্কি, পরীক্ষা আসার চান্স আছে। নটাঙ্কি, করণ, কুমায়ুন, প্রত্যেকটা হচ্ছে উত্তরপ্রদেশের বিখ্যাত নৃত্যকলা। এবার দেখে নেওয়া যাক বাকি অপশনগুলো। অপশন নাম্বার এ মধ্যপ্রদেশ, এই মধ্যপ্রদেশের একটি বিখ্যাত নৃত্যকলা হচ্ছে মাচা, লোটা, পান্তবনী, এই প্রত্যেকটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের নৃত্যকলা। অপশন বি মণিপুর, মণিপুরের বিখ্যাত কয়েকটি নৃত্যকলা হচ্ছে লাই হারোবা, লাই হারোবা মণিপুরের একটি বিখ্যাত নৃত্যকলা। এছাড়া মহাই আশা, এটাও কিন্তু মণিপুরের একটি ফেমাস ডান্স ফর্ম। ক্লিয়ার? এরপরে অপশন নাম্বার ডি মহারাষ্ট্র, মহারাষ্ট্রের বিখ্যাত কয়েকটি নৃত্যকলা হচ্ছে ডাথিকালা, লাবণী, লেজিম, এই প্রত্যেকটা হচ্ছে মহারাষ্ট্রের নৃত্যকলা। তাহলে রাজ্য এবং সেই রাজ্যের নৃত্যকলা, লোকনৃত্য এবং আদিবাসী নৃত্য কিন্তু আমাদের দেখে যেতে হবে স্ট্যাটিক জিকে থেকে। তাহলে তোমরা বুঝতে পারছো, এখন অবধি যারা ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারছো যে আমরা শুধুমাত্র এখানে কোশ্চেন নিয়ে আলোচনা করছি না, তার সাথে সাথে আমরা দেখে নিচ্ছি যে আমাদের স্ট্যাটিক জিকে থেকে কী কী পড়ে যেতে হবে। তাই যারা একদম নতুন তারা বাকি যে এখন 11টা কোশ্চেন রয়েছে, পুরো 11টা কোশ্চেনই তোমরা কিন্তু অবশ্যই দেখো। এরপরে চলে আসি আমাদের কোশ্চেন নাম্বার 10। এদের মধ্যে কোন দেশটি সার্কের সদস্য নয়? অপশন এ আফগানিস্তান, অপশন বি চীন, অপশন সি পাকিস্তান এবং অপশন ডি মালদ্বীপ। এদের মধ্যে কোন দেশটি সার্কের সদস্য নয়? সবার প্রথমে তো জেনে রাখা দরকার আছে সার্কের ফুল ফর্ম কি। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 8 ডিসেম্বর 1985 ঢাকাতে এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপালে।
বর্তমানে এখানে 8 জন সদস্য রয়েছে। তাহলে এখানে কোশ্চেন বলেছে কি এদের মধ্যে কোন দেশটি এই সার্কের সদস্য নয়? এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, চীন। চীন কিন্তু সার্কের সদস্য নয়। তাহলে কে কে সদস্য? তাহলে এই আফগানিস্তান, পাকিস্তান, মালদ্বীপ এরা তো রয়েইছে। বাকি আরও 5টা দেশ কি কি? ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা। এই 5টি প্লাস এই 3টি, এই টোটাল 8টি কিন্তু সদস্য রাষ্ট্র রয়েছে সার্কের। চীন কিন্তু সার্কের সদস্য রাষ্ট্র নয়। ক্লিয়ার? তাহলে বিভিন্ন যে আমাদের সংস্থাগুলো রয়েছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থা, সেগুলো সম্পর্কে আমাদের দেখে যেতে হবে। এরপরে চলে আসি কোশ্চেন নাম্বার 11। এশিয়ান গেমস কত সালে চালু হয়েছিল? এশিয়ান গেমস কত সালে চালু হয়েছিল? এর সঠিক উত্তর অপশনগুলো আগে দেখে নাও। 1930, 1951, 1971, 1975। তাহলে এশিয়ান গেমস কত সালে চালু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, 1951। নয়াদিল্লি বা নিউ দিল্লিতে কিন্তু এশিয়ান গেমস ফার্স্ট চালু হয়েছিল। এবার বাকি অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ 1930। এই 1930 সালে কিন্তু প্রথম ফুটবল বিশ্বকাপ স্টার্ট হয়েছিল, উরুগুয়েতে হয়েছিল এবং চ্যাম্পিয়নও কিন্তু এই উরুগুয়েই হয়েছিল। এরপরে অপশন নাম্বার সি 1971। এই 1971-এ কিন্তু হকি ওয়ার্ল্ড কাপ ফার্স্ট হয়েছিল। কোথায় হয়েছিল? বার্সেলোনাতে হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল 1971-এর হকি ওয়ার্ল্ড কাপে। অপশন নাম্বার ডি 1975। এই 1975-এ কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয়েছিল। এটা হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। কারা চ্যাম্পিয়ন হয়েছিল? ফার্স্ট ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ফার্স্ট চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিকেট ওয়ার্ল্ড কাপে, যেটা ইংল্যান্ডে হয়েছিল 1975-এ। তাহলে বিভিন্ন খেলাধুলা এবং সেগুলো কত সালে কোথায় হয়েছিল সেগুলো কিন্তু আমাদের একটু দেখে যেতে হবে। বিশেষ করে প্রথম কোথায় স্টার্ট হয়েছিল এগুলো কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে। ক্লিয়ার? এরপরে আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 12। খুব ধীরে ধীরে, খুব আরামসে আমরা পড়াশোনা করব। পড়াশোনাটাকে একদম বার্ডেন ভাবার কোনো কারণ নেই, একদম মজা করে পড়াশোনা করব, খুব ভালোভাবে আমরা করব। এরপরে চলে আসি কোশ্চেন নাম্বার 12। আন্তারা। আন্তারা কোন দেশের গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা? অপশন এ ইন্দোনেশিয়া, অপশন বি ফ্রান্স, অপশন সি ইউকে, অপশন ডি ইউএসএ। আন্তারা কোন দেশের গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা? তাহলে দেখো বিভিন্ন দেশের সংবাদ সংস্থা থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে সংবাদ সংস্থাগুলো আমাদের দেখে নিতে হবে। এছাড়াও বিভিন্ন দেশের সংবাদপত্রের নাম, সেগুলো কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে। ক্লিয়ার? তাহলে দেখে নেওয়া যাক আন্তারা কোন দেশের গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া একটি গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা হচ্ছে আন্তারা। তোমাদের কাছে একটা কোশ্চেন থাকলো, এই ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারো। এবার চলে আসি অপশন নাম্বার বি ফ্রান্স। ফ্রান্সের একটি গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা হচ্ছে এএফপি। এএফপি ফ্রান্সের একটি গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা। এরপর চলে আসি কোশ্চেন নাম্বার সি, এই অপশন নাম্বার সি ইউকে। ইউকের একটি ফেমাস সংবাদ সংস্থা হচ্ছে রয়টার্স। অনেকেই এর নামটা শুনেছে, রয়টার্স। এই ইউকের একটি বিখ্যাত সংবাদ সংস্থা। এবং অপশন নাম্বার ডি ইউএসএ। ইউএসএ হচ্ছে এপি বা অ্যাসোসিয়েটেড প্রেস, এটি হচ্ছে ইউএসএর একটি সংবাদ সংস্থা। ক্লিয়ার? তাহলে বিভিন্ন দেশ এবং সেই দেশের সংবাদ সংস্থা থেকে কিন্তু কোশ্চেন আসে। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 13। যেতে পারি কিন্তু কেন যাব? রচনাটি রচয়িতা কে? অপশন এ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অপশন বি সতীনাথ ভাদুরী, অপশন সি শক্তিনাথ চট্টোপাধ্যায়, অপশন ডি সুনীল গঙ্গোপাধ্যায়। এর সঠিক উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারো। যারা পুরনো, যারা অনেক দিন ধরে পড়াশোনা করছো, তারা একদম পরিচিত এই নামটার সাথে। যেতে পারি কিন্তু কেন যাব এই রচনাটির রচয়িতাকে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় এর সঠিক উত্তর। এবার চট করে দেখে নেওয়া যাক বাকি অপশনগুলো। অপশন এ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত বই হচ্ছে তুঙ্গভদ্রার তীরে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত বই হচ্ছে তুঙ্গভদ্রার তীরে। অপশন বি সতীনাথ ভাদুরী।
এই সতীনাথ ভাদুড়ির লেখা একটি বিখ্যাত বই হচ্ছে জাগরি, খুব ইম্পর্টেন্ট জাগরি। এবং অপশন ডি সুনীল গঙ্গোপাধ্যায়, এই সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত বই হচ্ছে সেই সময়, এটা একটি উপন্যাস, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস হচ্ছে সেই সময়। তাহলে তোমরা বুঝতে পারছো বাংলা সাহিত্যের যে বিভিন্ন সাহিত্যিক রয়েছে এবং তার যে রচনা সেগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের দেখে নিতে হবে। ক্লিয়ার? এরপর আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 বলেছে এনাদের মধ্যে কে বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন? অপশন এ স্বামী বিবেকানন্দ, অপশন বি শ্রী রামকৃষ্ণ, অপশন সি কাজী নজরুল ইসলাম, অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে বীরসিংহ গ্রাম এটা বর্তমানে পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। এখানে জন্মগ্রহণ করেছিলেন কে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঠিক উত্তর। পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1820 সালে। এরপরে দেখে নেওয়া যাক বাকি অপশনগুলো। অপশন নাম্বার এ স্বামী বিবেকানন্দ, ইনি কলকাতাতে 12ই জানুয়ারি 1863 সালে জন্মগ্রহণ করেছিলেন। অপশন বি শ্রী রামকৃষ্ণ, তিনি কামারপুকুর হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত, সেখানে 18ই ফেব্রুয়ারি 1836 সালে জন্মগ্রহণ করেছিলেন। এবং অপশন সি কাজী নজরুল ইসলাম, তিনি চুরুলিয়া মানে বর্ধমানে অবস্থিত, বর্ধমান জেলায় 1899 সালে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। তাহলে বিভিন্ন যে ব্যক্তিত্ব রয়েছে আমাদের বাঙালি ব্যক্তিত্ব, তাদের জন্মস্থান থেকেও কিন্তু কোশ্চেন আসে, আমাদের দেখে নিতে হবে। এরপরে দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 15। গিরিজা দেবী কিসের সাথে যুক্ত ছিলেন? অপশন এ ক্লাসিক্যাল মিউজিক, অপশন বি কত্থক নৃত্য, অপশন সি বাঁশিবাদক এবং অপশন ডি সরোদবাদক। অপশন ডি সরোদবাদক। এই সঠিক উত্তর হচ্ছে গিরিজা দেবী কিসের সাথে যুক্ত। তাহলে বিভিন্ন ব্যক্তিত্ব এবং তারা কিসের সাথে যুক্ত এগুলো কিন্তু পরীক্ষায় আসে, তো আমাদের দেখে যেতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, একটা না একটা কোশ্চেন তোমরা এখান থেকে পাবেই। গিরিজা দেবী কিসের সাথে যুক্ত? এটা সঠিক উত্তর হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক। সঠিক উত্তর হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক। এই ক্লাসিক্যাল মিউজিকের সাথে যুক্ত আছে গিরিজা দেবী। এই গিরিজা দেবী অ্যাকচুয়ালি বানারস যে ঘরানাটা রয়েছে সেই ঘরানার গায়িকা। একে কিন্তু কুইন অফ ঠুমরিও বলা হয় গিরিজা দেবীকে, কুইন অফ ঠুমরি বলা হয় গিরিজা দেবীকে। এবার দেখে নেওয়া যাক বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। অপশন বি কত্থক নৃত্য, এই কত্থক নৃত্যর সাথে যারা যুক্ত বিখ্যাত কয়েকজন পার্সোনালিটি সম্পর্কে জেনে নেওয়া যাক। যেমন সবার প্রথমেই এখানে যার নাম আসে তিনি হচ্ছেন পণ্ডিত বিরজু মহারাজ। বিরজু মহারাজ যিনি কত্থক নৃত্যের সাথে যুক্ত। এছাড়াও সিতারা দেবী, এছাড়াও শোভনা নারায়ণ, লাচ্ছু মহারাজ, অচন মহারাজ, এরা প্রত্যেকেই কিন্তু কত্থক নৃত্যের সাথে যুক্ত রয়েছেন। তাহলে এদের নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার অপশন সি বাঁশিবাদক। বাঁশিবাদক যে ফ্লুট প্লেয়ার, এই ফ্লুট প্লেয়ারের প্রথমে যার নাম আসে তিনি হচ্ছেন হরিপ্রসাদ চৌরাশিয়া, খুব ফেমাস পার্সোনালিটি। পরীক্ষায় বেশ কয়েকবার এসছে, বিশেষ করে এসএসসির পরীক্ষায় অনেকবার এসছে কোশ্চেনটা, মিসলেনিয়াসও আসার চান্স রয়েছে। হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশিবাদক বা ফ্লুট প্লেয়ার। এছাড়াও পান্নালাল ঘোষ খুব ফেমাস পার্সোনালিটি, ইনিও বাঁশিবাদক। এরপরে অপশন নাম্বার ডি সরোদবাদক। সরোদের নাম শুনলে যার কথা আমাদের সবার প্রথমে মাথায় আসে তিনি হচ্ছেন উস্তাদ আমজাদ আলী খান। উস্তাদ আমজাদ আলী খান যিনি একজন খুব বিখ্যাত ফেমাস সরোদ প্লেয়ার। এরপরে এছাড়াও আর একজন যিনি রয়েছেন তিনি হচ্ছেন আলী আকবর খান, ফেমাস পার্সোনালিটি আলী আকবর খান। এছাড়া প্রচুর লোক কিন্তু, প্রচুর ব্যক্তিত্ব কিন্তু এইসবের সাথে যুক্ত রয়েছেন। যেগুলি ইম্পর্টেন্ট সেগুলোই আমি এই ভিডিওতে বলছি, কারণ পুরো নাম যদি আমি বলতে চাই তাহলে ভিডিওটা অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে। বাকি নামগুলো তোমরা অবশ্যই দেখে নিও যে যে বইটা ফলো করছো। এছাড়াও আমি তো আমার এই চ্যানেলে পরবর্তীকালে বিভিন্ন সময় স্ট্যাটিক জিকের উপরে ক্লাস নিয়ে আসবো, তখন আমরা ওখানে ইন ডিটেলস আরও আলোচনা করব। এরপর আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 16। WHO এর সদর দফতর কোথায়? অপশন এ নিউ ইয়র্ক, অপশন বি জেনিভা, অপশন সি ওয়াশিংটন ডিসি এবং অপশন ডি ভিয়েনা। WHO এর সদর দফতর কোথায়? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দফতর কোথায়? এর সদর দফতর হচ্ছে অপশন বি জেনিভা। অপশন বি জেনিভা
তাহলে চট করে দেখে নেওয়া যায় কি WHO বর্তমানে প্রেসিডেন্ট কে আছেন। WHO বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে টেড্রস ঘিব্রেইয়াসুস। টেড্রস ঘিব্রেইয়াসুস, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট, তোমরা জেনে রাখো, নোট করে রাখো। এছাড়াও দেখে নেওয়া যাক এই জেনিভাতে অবস্থিত আরও কয়েকটি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনের সদর দফতর কোন কোনগুলো রয়েছে জেনিভাতে। প্রথমে হচ্ছে ILO, WTO এবং UNHCR, ILO এবং WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এদেরও কিন্তু সদর দফতর কোথায়? জেনিভাতে অবস্থিত। এবার দেখে নেওয়া যাক বাকি অপশনগুলো। অপশন এ নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে অবস্থিত বিভিন্ন সদর দফতর, UN এর সদর দফতর রয়েছে। ইউনিসেফের সদর দপ্তরও কিন্তু নিউ ইয়র্কে। আর UNSCর সদর দপ্তরও কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত। অপশন নাম্বার সি ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সদর দপ্তর হচ্ছে IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এছাড়া ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তরও কিন্তু এই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এবার অপশন ডি ভিয়েনা। এই ভিয়েনাতে অবস্থিত হচ্ছে ওপেকের সদর দপ্তর কিন্তু এই ভিয়েনাতে অবস্থিত। ক্লিয়ার? তাহলে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এবং তাদের সদর দপ্তর থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, তোমরা অবশ্যই দেখে নিও। এরপরে চলে আসি কোশ্চেন নাম্বার 17, ফোকেটিং কোন দেশের আইনসভার নাম? তাহলে এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায়, মিসলেনিয়াস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন দেশের আইনসভার নাম দেখে যেতে হবে আমাদের। ফোকেটিং কোন দেশের আইনসভার নাম? অপশন এ আইসল্যান্ড, অপশন বি সুইডেন, অপশন সি ডেনমার্ক, অপশন ডি নরওয়ে। তো ফোকেটিং কোন দেশের আইনসভার নাম? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি ডেনমার্ক। অপশন সি ডেনমার্ক। ডেনমার্কের আইনসভার নাম হচ্ছে ফোকেটিং। এবার দেখে নেওয়া যাক বাকি অপশনগুলো। অপশন এ আইসল্যান্ড। আইসল্যান্ডের আইনসভার নাম হচ্ছে আলথিং। আলথিং হচ্ছে আইসল্যান্ডের আইনসভার নাম। অপশন বি সুইডেন। সুইডেনের আইনসভার নাম হচ্ছে রিক্সডাগ। রিক্সডাগ হচ্ছে সুইডেনের আইনসভার নাম। এবং অপশন ডি নরওয়ে। নরওয়ের আইনসভার নাম হচ্ছে স্টর্টিং। স্টর্টিং হচ্ছে নরওয়ের আইনসভার নাম। তাহলে দেশের নাম এবং তাদের আইনসভার নাম কিন্তু আমাদের দেখে যেতে হবে। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 18, জ্বালামুখী মেলা কোন রাজ্যের উৎসব? জ্বালামুখী মেলা কোন রাজ্যের উৎসব? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কাশ্মীর, অপশন সি ত্রিপুরা, অপশন ডি হিমাচল প্রদেশ। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে জ্বালামুখী মেলা, অপশন ডি হিমাচল প্রদেশ রাজ্যের উৎসব। তাহলে বিভিন্ন রাজ্যের উৎসব কিন্তু পরীক্ষায় চলে আসে, দেখে যেতে হবে আমাদের। তাহলে হিমাচল প্রদেশের একটি উৎসব হচ্ছে জ্বালামুখী মেলা। এছাড়াও মিঞ্জিয়ার মেলাও কিন্তু হিমাচল প্রদেশের একটি উৎসবের নাম। এবার আমরা দেখে নিই 1 by 1 অপশনগুলো। অপশন এ তামিলনাড়ু। তামিলনাড়ুর পোঙ্গল খুব ফেমাস একটা ফেস্টিভ্যাল, অনেকেই নাম শুনেছ পোঙ্গল। এছাড়াও ত্যাগরাজ, এটাও একটা উৎসব যেটা তামিলনাড়ুতে হয়। অপশন বি ফেমাস, একদম মোস্ট ফেমাস, বেশ কয়েকবার পরীক্ষায় এসছে, লাস্ট WBCSও একবার কোশ্চেনে এসছে। কাশ্মীরের একটি উৎসবের নাম হচ্ছে হেমিস গুম্ফা। হেমিস গুম্ফা কাশ্মীরের একটি উৎসবের নাম। অপশন সি ত্রিপুরা। অপশন সি ত্রিপুরা। ত্রিপুরার একটি উৎসবের নাম হচ্ছে খার্চি পূজা। খার্চি পূজা ত্রিপুরার একটি উৎসবের নাম। তাহলে বিভিন্ন রাজ্য এবং তাদের উৎসব সেগুলো আমাদের দেখে যেতে হবে স্ট্যাটিক জিকে থেকে। ক্লিয়ার? এরপর আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 বলেছে কিগালি কোন দেশের রাজধানীর নাম? কিগালি কোন দেশের রাজধানীর নাম? অপশন এ রাওয়ান্ডা, অপশন বি নাউরু, অপশন সি কলম্বিয়া, অপশন ডি ভেনেজুয়েলা। তো সঠিক উত্তর হচ্ছে কিগালি কোন রাজ্যের রাজধানীর নাম? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ রাওয়ান্ডা। রাওয়ান্ডার রাজধানীর নাম হচ্ছে কিগালি। তাহলে বিভিন্ন দেশ এবং তাদের রাজধানী আমাদের দেখে যেতে হবে। এবার দেখে নেওয়া যাক বাকি অপশনগুলো। নাউরু। নাউরুর রাজধানীর নাম হচ্ছে ইয়ারেন। নাউরুর রাজধানীর নাম হচ্ছে ইয়ারেন। কলম্বিয়ার রাজধানীর নাম হচ্ছে বোগোটা এবং ভেনেজুয়েলার রাজধানীর নাম হচ্ছে ক্যারাকাস। ক্যারাকাস। তাহলে বিভিন্ন দেশ এবং তাদের রাজধানীর নাম আমাদের কিন্তু দেখে যেতে হবে। এবার নেক্সট কোশ্চেন এবং লাস্ট 20 নম্বর কোশ্চেন, লেডি অফ স্নো নামে কোন দেশ পরিচিত? লেডি অফ স্নো নামে কোন দেশ পরিচিত? অপশন এ ফিনল্যান্ড, অপশন বি কানাডা,
অপশন সি সুইজারল্যান্ড, অপশন ডি স্কটল্যান্ড। তো লেডি অফ স্নো নামে পরিচিত হচ্ছে কোন দেশ? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি কানাডা। অপশন বি কানাডা হচ্ছে সঠিক উত্তর। লেডি অফ স্নো বলা হয় কানাডাকে। তাহলে বিভিন্ন দেশ এবং তাদের উপনাম এগুলো কিন্তু আমাদের দেখে যেতে হবে। তাহলে দেখে নেওয়া যায় বাকি অপশনগুলো। অপশন এ ফিনল্যান্ড। ফিনল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ থাউজেন্ড লেক। ফিনল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ থাউজেন্ড লেক। অপশন সি সুইজারল্যান্ডকে বলা হয় প্লে গ্রাউন্ড অফ ইউরোপ বা ইউরোপের উদ্যান বলা হয় সুইজারল্যান্ডকে। এবং অপশন ডি স্কটল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ কেকস বলা হয় স্কটল্যান্ডকে। ক্লিয়ার? তাহলে বিভিন্ন দেশ এবং তাদের উপনাম এগুলো কিন্তু আমাদের স্ট্যাটিক জিকে থেকে দেখে যেতে হবে। তাহলে বন্ধুরা, তাহলে তোমরা যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখলে তারা বুঝতে পারলে কি কোন কোন টপিক আমাদের স্ট্যাটিক জিকে থেকে দেখে যেতে কিন্তু হবে এবং খুব ভালো করে পড়তে হবে। আরও কিছু টপিক রয়েছে যেগুলো আমি আজকের ভিডিওতে কভার আপ করতে পারিনি। এরপরে নেক্সট যখন আমরা স্ট্যাটিক জিকের উপরে ভিডিও করব তখন বাকি যে রিমেইনিং যে পার্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করে দেব। তাই তোমরা যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখলে, ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটাকে ক্লিক করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। সামনের পরীক্ষাগুলোর জন্য তোমাদের অল দ্য ভেরি বেস্ট। তোমরা আরও মন দিয়ে পড়াশোনা করো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।